সন্দেহ যখন দরজা দিয়ে ঢোকে, বিশ্বাস তখন জানালা দিয়ে পালায়। আর ঐক্যের ভিত্তিতে যেই কয়টা ম্যাটেরিয়াল লাগে তার মধ্যে বিশ্বাস কিন্তু একটা অন্যতম ম্যাটেরিয়াল। গুপ্ত সংগঠন কারা করতে পারে এখন? কারা? তারা কারা? যাদের এখন প্রকাশ্যে রাজনীতি করার অধিকার নাই, নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারা গুপ্ত সংগঠন করতে পারে। দাবি করলো সচিবালয়ে ঢুকে কয়েকশো ছেলে, 100-150 ছেলে, আর শিক্ষা সচিব বলেন যে হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা দেওয়া লাগবে না। হাউ ফানি! তারা এত ভীত কেন? এই কিছুদিন আগের কথা, কয়েক বছর আগের কথা, আমাদের এলাকার এক বিএনপি নেতার সাথে একই গাড়িতে দুজন যাচ্ছিলাম। তো রাস্তার দুপাশের গাছের অবস্থা দেখে উনি বললেন যে ভাই, এখন তো স্লোগান দিতে হবে, নেতা আছে? আছে। কোথায়? গাছে গাছে। মানে গাছে ব্যানার ফেস্টুন এমনভাবে ঝুলছিল যে নেতারা রাস্তায় নাই, কেউ, সব গাছে আছে। আর এখন আপনি রাজপথে বেরিয়ে যদি স্লোগান দেন ঐক্য আছে, সবাই বলবো আছে। কোথায়? মুখে মুখে। মুখে ঐক্য আছে, কাগজ কলমও নাই, কাগজ কলমও আছে, কিন্তু আসলে ঐক্য নাই। এটা এই কিম্ভূত কিমাকার অবস্থা তৈরি হয়েছে এখন আর কি। যে ঐক্য, সবাই বলতেছে ঐক্য আছি, কিন্তু ঐক্য আসলে নাই। কেন নাই? এটা আজকে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে গতকাল, এটা কি ওই শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম এটার অঙ্কুরিত হয়েছে? না, তাদের অভিভাবকদের মধ্যে থেকে এই বিষ বাষ্পটা ছড়িয়েছে প্যারেন্ট অর্গানাইজেশনগুলোর কাছ থেকে। কীভাবে? শুনেন, একটা কথা আছে, সন্দেহ যখন দরজা দিয়ে ঢোকে, বিশ্বাস তখন জানালা দিয়ে পালায়। আর ঐক্যের ভিত্তিতে যেই কয়টা ম্যাটেরিয়াল লাগে তার মধ্যে বিশ্বাস কিন্তু একটা অন্যতম ম্যাটেরিয়াল। হ্যাঁ, বিশ্বাস না থাকলে ঐক্য হবে না। আপনি আর আমি একটা বিষয়ে ঐক্যমত্য পোষণ করব বা ঐক্য করব, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমি যদি আপনাকে বিশ্বাস না করি, সেটা ঐক্য হবে না সেখানে। আপনারা দেখেন, হাসিনা বিরোধী আন্দোলন তো দীর্ঘদিন থেকেই করে আসছিল বিএনপি এবং অন্যান্য সমমনা দলগুলো। গত বছরের জুলাইতে এসে একটা দানা বেঁধে ওঠে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়। ওখানে কিন্তু ঐক্যবদ্ধ ছিল পুরো জাতি বলা যায়, শুধু অ্যাকসেপ্ট আওয়ামী লীগ অ্যান্ড তদীয় সঙ্গীরা, ওদেরকে ছাড়া। এই যে ঐক্যটা হয়েছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো ইউনূস সাহেবের নেতৃত্বে, সবাই ঐক্যবদ্ধ, সবাই সাপোর্ট করবে। কিন্তু কেন জানি না, এই যে এই পক্ষের মধ্যে যারা এই হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার পক্ষে যারা আন্দোলনরত ছিলেন বা অভ্যুত্থান সৃষ্টি করেছেন, তাদের মধ্যে যে একটা অলিখিত ঐক্য ছিল তাদের মধ্যে, সে ঐক্যে ফাটল দেখা দিল। কিভাবে? ওই সন্দেহ ঢুকে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম এবং নির্বাচন বিলম্বিত হওয়ার একটা আশঙ্কা যখনই বিএনপি সহ কতগুলো দলের মধ্যে প্রবেশ করলো মনের ভিতরে, যে এরা বোধহয় নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। এই যে সন্দেহটা ঢুকলো, তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে ওই দলগুলোর বিশ্বাস কমতে শুরু করলো। কমতে কমতে এখন এটা কত পার্সেন্টেজে আছে এটা মাপার তো আর ব্যারোমিটার নাই, তবে মনে হচ্ছে খুব একটা নাই বিশ্বাসটা। এই বিশ্বাস না থাকার ফলে এই যে বিষ বাষ্পের কথা বললাম না, সেখান থেকে যে ধুমায়িত হয়েছে অসন্তোষ, সেই বিষ বাষ্পকে আঘাত করেছে খুলনায়। এবং সেখানে একটা বিশ্রী অবস্থা, যেটা আমরা প্রত্যাশা করি না এই আমলে, অন্তত এই সময়ে ছাত্রদের কুন্দলের কারণে বা সংঘাতের কারণে, সংঘর্ষের কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আজকে বন্ধ ঘোষণা করেছে 28 তারিখ পর্যন্ত। ভালো লক্ষণ নয়। শিক্ষা কার্যক্রমটা আসল, অফিসিয়ালটা তো অন্য হয়, একাডেমিক কার্যক্রমটাই তো আসল, সেটা বন্ধ ঘোষণা করছে। গুপ্ত সংগঠন, এটা যারা আবিষ্কার করেছে এই শব্দটা, তাদেরকে যদি আপনি ব্যাখ্যা করতে বলেন যে তুমি গুপ্ত সংগঠনের সংজ্ঞা দিয়া বুঝিয়ে দেবা কারা গুপ্ত সংগঠন, দেখবেন তারা জবাব দিতে পারবে না। তারা জবাব দিতে পারবে না। এটা হলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় যে কিছু ভোঁতা অস্ত্র ব্যবহার করা হয়, ভোঁতা অস্ত্র যেটা দিয়ে পুচিয়ে পুচিয়ে কাটতে হয় বা আঘাত করতে হয় বারবার কষ্ট দিয়ে, সেই ধরনের একটা অস্ত্র হলো
এই গুপ্ত সংগঠন। আমি মনে করি না বাংলাদেশে বর্তমানে এই ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের মধ্যে কোনো গুপ্ত সংগঠন কাজ করছে। হ্যাঁ, গুপ্ত সংগঠন কারা করতে পারে এখন? কারা? তারা কারা? যাদের এখন প্রকাশ্যে রাজনীতি করার অধিকার নাই, নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারা গুপ্ত সংগঠন করতে পারে। গুপ্ত সংগঠন বাংলাদেশে ছিল আগে, গুপ্ত সংগঠন ছিল যারা। অধ্যাপক জামালউদ্দিন যে কথাটি বলছিলেন যে ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করবে, তারা শিক্ষা কার্যক্রমে ফিরে যাবে, এইসব না করে করছে না কেন? একটা মবের ভিতরে তারা কেন ঢুকে যাচ্ছে? এই প্রবণতাটা আসলে আমি এই প্রবণতার সাথে, আজকের এই প্রবণতার সাথে স্বাধীনতা পরবর্তী পরিস্থিতির একটা খুব মিল খুঁজে পাই। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো তখন হাই স্কুলের ছাত্র, একটা নিয়ন্ত্রণহীন অবস্থা দেখেছিলাম সমাজে। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের একটি অংশ, এবং যারা মুক্তিযুদ্ধ করেন নাই কিন্তু 16 ডিসেম্বরে ওই ষোড়শ বাহিনীর সশস্ত্র ক্যাডার হয়ে গেলেন, কাঁধে একটা কারবাইন ঝুলিয়ে হ্যাঁ চলে আসলেন আমি মুক্তিযোদ্ধা। তাদেরকে নিয়ন্ত্রণ করা প্রশাসনের, সরকারের, সমাজের খুব মানে বেকায়িত অবস্থা সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনার পতনের আন্দোলনের শেষ পর্যায়ে যখন বিজয় লাভ করলাম আমরা, তখন ছাত্রদের একটি অংশের মধ্যে এই ধারণাটা প্রথিত হয়ে গেছে যে আমরা ইচ্ছা করলে অনেক কিছু পারি, এবং সেটা কিন্তু প্রমাণও তারা দিয়েছে। প্রমাণ হলো যে ওই এইচএসসি পরীক্ষা আর দিব না, 6টা না 7টা পরীক্ষা বাকি ছিল, ওটা দিব না, আমাদেরকে পাস করিয়ে দিতে হবে। কি উদ্ভট ব্যাপার! 1971 সালের 9 মাস মুক্তিযুদ্ধ হয়েছে, ওই বছরে এসএসসি পরীক্ষা হয় নাই, এসএসসি পরীক্ষাটা ওই বছর হয় নাই মুক্তিযুদ্ধের কারণে। সেটা কিন্তু অটো পাস, কিন্তু ক্লাস 9 পর্যন্ত অটো পাস দেওয়া হয়েছিল, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হয়েছে সবার। 72 সালের মার্চ মাসে সে 71 সালের পরীক্ষাটা পুরো সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়েছে, অবশ্য মার্ক কম ছিল, 50 মার্কসে নেওয়া হয়েছিল। ওই বছরই আরেকটা পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরে গিয়ে, যেটা আর কি ওই 72 সালের ক্যান্ডিডেটদের পরীক্ষা। সুতরাং পরীক্ষা দিব না দাবি করলো সচিবালয়ে ঢুকে কয়েকশো ছেলে, 100, 150, 200 ছেলে, আর শিক্ষা সচিব বলেন যে হ্যাঁ ঠিক আছে পরীক্ষা দেওয়া লাগবে না। হাউ ফানি! তারা এত ভীত কেন? এইটার একটা কারণ আছে। ওই যে সচিবালয়ে যারা বসা ছিলেন না তখন, তারা ছিল ফ্যাসিবাদের দোসর, যার ফলে ছাত্রদের দেখলেই তাদের হৃদকম্প শুরু হয়ে যায়, যে জন্য প্রশাসনিক কোনো পদক্ষেপ তারা নিতে পারে না।